আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়ার শেষ পর্ব। সুলতান সাহেব খুবই বিরক্তি বোধ করছেন। তিনি গ্রামের বাড়িতে এসেছেন বলেই যখন তখন যে কেউ তার ঘরে ঢুকে পড়বে তা মেনে নিতে পারছেন না। আবার কেউ তার সঙ্গে দেখা করতে এলে তিনি বলবেন, এখন দেখা হবে না, পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। সেটাও তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। গ্রামে তিনি সহজ সাধারণ একজন হিসেবে থাকতে চান, এমন একজন যার কাছে যে কেউ যে কোনো সময় আসতে পারে। এ ম্যান হ্যাজ মেনি ফেসেস। তার গ্রামের যে ছবি তা তার কর্মজীবনের ছবির মতো হবে না, কিন্তু তা বোধহয় হবার নয়। মানুষের খুব সম্ভব একটা ফেসই থাকে। তার কাছে এই মুহূর্তে একজন দেখা করতে এসেছে। দর্শন প্রার্থীর নাম ছডরুল ব্যাপারী। ব্যাপারী কারো নাম হতে পারে না। ব্যবসা করলেই নামের শেষে ব্যাপারী যুক্ত করার নিয়ম থাকলে তার নিজের নাম হতো সুলতান অ্যাম্বাসেডর। লোকটার টাকা পয়সা আছে বলে সবাই তাকে তোয়াজ করছে। সেও নিশ্চয়ই তোয়াজ পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ধরেই নিয়েছে সে যখন ইচ্ছা যার সঙ্গে ইচ্ছা দেখা করতে পারে। এ ধারণা ভেঙে দেয়া দরকার। তিনি ঠিক করলেন রমিজকে বলবেন আজ তিনি দেখা করবেন না। তার শরীর ভালো নেই। তার শরীর ভালোই আছে, মনটা ভালো নেই। শরীর মনের ওজন বহন করে। কোনো কারণে মন ভারী হলে শরীরের সেই ওজন বহন করতে কষ্ট হয়। এই কষ্টটা তার এখন হচ্ছে। রানু তার মন খারাপ করে দিয়েছে। তার সম্পর্কে রানুর ধারণা যে এতটা খারাপ তিনি বুঝতে পারেননি। তার বোঝা উচিত ছিল। রানু তাকে বুঝতে দেয়নি। এই বিষয়েও রানুর সঙ্গে কথা বলা দরকার। সেই কথাগুলো গুছিয়ে নেবার জন্যও সময় লাগবে। প্রিয়জনদের সঙ্গে মানুষ সব সময় কঠিন যুদ্ধ করে। আদর্শের যুদ্ধ, পছন্দ অপছন্দের যুদ্ধ, মানসিকতার যুদ্ধ। সেই যুদ্ধ মধ্যযুগের তলোয়ার বর্ষির যুদ্ধের চেয়ে কম ভয়াবহ যুদ্ধ না। সেই যুদ্ধেও আহত হবার মতো ব্যাপার ঘটে, রক্তক্ষরণ হয়। যে কোনো যুদ্ধে প্রস্তুতি লাগে। অস্ত্র সারিয়ে নিতে হয়, তুনে ধারানো তীর জমা করতে হয়। তাকে এই কাজটা করতে হবে। যুদ্ধে নেমে যেন অস্ত্রের অভাবে যুদ্ধ বন্ধ করতে না হয়। এমন এক জটিল সময়ে ছডরুল ব্যাপারীর সঙ্গে কেমন আছেন, ভালো আছি টাইপ কথা বলা সম্ভব না। সুলতান সাহেব রমিজকে বললেন, আমার সঙ্গে যিনি দেখা করতে এসেছেন তাকে গিয়ে বলো আমি এখন পড়াশোনা করছি, তিনি যেন পরে আসেন। তার সঙ্গে পরে কথা বলবো। রমিজ অবাক হয়ে বলল, চলে যেতে বলবো? সুলতান সাহেব ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ চলে যেতে বলবে, তবে খুব ভদ্রভাবে বলবে। রমিজ ইতস্তত করে বলল, ছডরুল ব্যাপারে খুবই বিশিষ্ট লোক। যত বিশিষ্টই হোক আমি এখন নিচে নামবো না। সুলতান সাহেব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন রমিজ দাঁড়িয়ে আছে, যেতে চাচ্ছে না। রমিজকে প্রচণ্ড ধমক দেওয়া উচিত। তিনি ধমক দিলেন না, সহজ গলায় বললেন, ঠিক আছে ওনাকে বসতে বলো, আমি আসছি। আর 2 কাপ চা দাও, ঘরে কোনো খাবার থাকলে সেটাও দাও। রমিজের মুখে হাসি দেখা গেল। মনে হলো সে বিরাট বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ছডরুল ব্যাপারীর মতো বিশিষ্ট লোককে অপমানের হাত থেকে রক্ষা করেছে। সুলতান সাহেবকে দেখে ছডরুল ব্যাপারী উঠে দাঁড়ালো। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, স্যার আমি খুবই শর্মিন্দা যে আপনারে বিরক্ত করতেছি। বিশ্রাম করতেছিলেন। কোনো অসুবিধা নেই, বসুন। আপনাকে দেখার বড়ই শখ ছিল, শখ মেটানোর জন্য এসেছি। শখ মিটেছে? জি মিটেছে। আমার মনে যখন যে শখ ওঠে শখ মিটাই ফেলার চেষ্টা করি। মৌলানা ইস্কান্দার সাহেবকে দেখানোর শখ ছিল, দেখলাম। আপনারা দেখানোর শখ ছিল, দেখলাম। লোকজন তাজমহল দেখতে যায়, সমুদ্র দেখতে যায়। আমি যাই মানুষ দেখতে। আসল মজা মানুষের মধ্যে। সুলতান সাহেব লোকটির কথা বলার কায়দায় অবাক হলেন। অশিক্ষিত মানুষ এমন গুছিয়ে কথা বলে না। সুলতান সাহেব বললেন, আপনার প্রধান কাজ তাহলে মানুষ দেখে বেড়ানো? ছডরুল ব্যাপারী সঙ্গে সঙ্গে বলল, জি না, এটা আমার শখ। কোনো মানুষ সম্পর্কে যখন বিশেষ কিছু শুনি তখন মানুষটার দেখতে ইচ্ছা করে। আমার সম্পর্কে বিশেষ কি শুনেছেন? অনেক কিছু শুনেছি জনাব। আপনি একটা বই লিখেছেন, সেই বই সংগ্রহ করে পড়েছি। অত্যন্ত তৃপ্তি পেয়েছি। কিছু অতি সত্য কথা বলেছেন। সুলতান সাহেবের ভুরু কুঁচকে গেল। একটি বই তিনি ঠিকই লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখা বই।
নাম দ্য এন্ড গেম। ইংরেজিতে লেখা এই বই সামনে বসে থাকা লুঙ্গি ফতুয়া পরা মানুষটা পড়েছে, এটা বিশ্বাসযোগ্য না। বই ছাপা হয়েছে মোট 1000 কপি। এই বই সংগ্রহ করাই মুশকিল। আপনি আমার বইটা পড়েছেন? জি জনাব। বইটা ইংরেজিতে লেখা? জি জনাব, আমার সেক্রেটারিকে বলেছি, সে বাংলা করে আমাকে শুনায়েছে। বইয়ের কোন জায়গাটা আপনার ভালো লেগেছে? ছোটরুল ব্যাপারী হাসি মুখে বলল, আপনার বোধহয় মনে সন্দেহ হয়েছে, বইটা আমি পড়ি নাই। আপনার সঙ্গে দেখা করব ঠিক করার পর আপনার সম্পর্কে জানার জন্যে বইটা ঢাকা থেকে এনে পড়ার ব্যবস্থা করেছি। বইয়ের কোন জায়গাটা ভালো লেগেছে জানতে চেয়েছেন। নামটা ভালো লেগেছে। নাম দিয়েছেন শেষ খেলা, অথচ বইটাতে বলেছেন মুক্তিযুদ্ধ শুরু হবার কথা। এইটা ভালো হয়েছে জনাব। যদি ইজাজত দেন তাহলে উঠি। এখন উঠবেন কেন? চা খান। জি না, চা খাবো না জনাব, উঠি। ছোটরুল ব্যাপারী উঠে দাঁড়ালো। সুলতান সাহেব বললেন, বসুন বসুন, এসেই চলে যাচ্ছেন। আপনি যেমন আমার ব্যাপারে কৌতূহল বোধ করছেন, আমিও করছি। আপনি একজন বিশিষ্ট মানুষ। জনাব, আমি মাটির কৃমি, বিশিষ্ট কিছু না। তারপরও যদি আমার বিষয়ে কিছু জানতে চান বলেন। নামের শেষে ব্যাপারী যুক্ত করেছেন কেন? ছোটরুল ব্যাপারী বসলেন না, দাঁড়িয়ে থেকেই বললেন, নিজে কিছু যুক্ত করি নাই, লোকের মুখে মুখে ব্যাপারী হয়েছি, আমি এতেই খুশি। লোকজন ইচ্ছা করলে আমারে ছোটরুল চোরা বলতে পারত। ছোটবেলায় চুরি চামারি করতাম, আমার ভাগ্য কেউ চোর বলে না। এখানকার স্কুল ফান্ডে আপনি ডোনেশন দিচ্ছেন বলে শুনতে পাচ্ছি। জি দিচ্ছি, টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। আমি আবার নগদ কারবারে বিশ্বাস করি। সুলতান সাহেব জিজ্ঞেস করতে যাচ্ছিলেন দানের পরিমাণটা কত, শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। এমন অরুচিকর একটা প্রশ্ন যে তার মনে এসেছে, এজন্য তার লজ্জা লাগছে। ছোটরুল ব্যাপারে গলা খাঁকারে দিয়ে বললেন, স্যারের মনে হয় জানার ইচ্ছা কত টাকা দিতেছি। প্রথম দফায় 10 লাখ টাকা। এটা ছাড়া মসজিদটা করে দিব। পুরানা মসজিদটা ভেঙে পড়ে গেল, মনটা খারাপ হয়েছে। আমি নিজে নামাজ পড়ি না, তাতে কি, অন্য 10 জন তো পড়ে। জনাব, যাই, অনেক বিরক্ত করেছি। যাবার আগে আরেকটা কথা বলে যাই, বেয়াদবি মাফ করে দেবেন। আপনি যে বইটা লিখেছেন তার নামটাই শুধু ভালো হয়েছে, বইটা ভালো হয় নাই। ছোটরুল ব্যাপারী ঘর থেকে বের হয়েই স্তম্ভিত হয়ে গেল। বাগানে একটা পরী হাঁটছে। পরী তো অবশ্যই। পৃথিবীর কোনো মেয়ে এত সুন্দর হতে পারে না। নিশ্চয়ই সুলতান সাহেবের মেয়ে। সবুজ রঙের শাড়ি পরেছে, সবুজ গাছপালার ভেতর সবুজ রঙের শাড়ি। বাগানের সঙ্গে মেয়েটার মিশে যাবার কথা, মিশে যায়নি। মনে হচ্ছে সমস্ত বাগান একদিকে আর মেয়েটি অন্যদিকে। ছোটরুল ব্যাপারীর চোখ চকচক করছে। মেয়েটা নিজের মনে হাঁটছে, ছোটরুল ব্যাপারীর দিকে তাকাচ্ছে না। এটা ভালো। চোখে চোখ পড়লে ছোটরুল ব্যাপারীকে চলে যেতে হবে। চোখ না পড়া পর্যন্ত তাকিয়ে থাকায় কোনো দোষ নেই। সুলতান সাহেব ইজি চেয়ার টেনে জানালার কাছে নিয়ে এলেন। তার মন পুরোপুরি বিক্ষিপ্ত। তারপরেও কেন জানি ঘুম ঘুম পাচ্ছে। অভ্যস্ত জীবনযাত্রা থেকে সরে এলে সিস্টেমে গন্ডগোল হয়ে যায়। যখন ঘুম পাবার কথা না, তখন ঘুম পায়। ঘুমের সময় বিছানায় বসে থাকতে হয়। আয়োজন করে ঘুমোতে গেলে ঘুম হবে না। তিনি বেশ আয়োজন করেই ইজি চেয়ারে নিজেকে এলিয়ে দিলেন। মাথার নিচে বালিশ, হাত পা ছড়ানো। আয়োজন দেখেই ঘুম পালিয়ে যাবার কথা। বাবা, আমার দিকে একটু তাকিয়ে দেখো তো। সুলতান সাহেব চোখ মেললেন। রানু তার সামনে দাঁড়িয়ে। রানুর মুখ হাসি হাসি। তাকে দেখে মনে হচ্ছে তার জীবন স্বচ্ছ এবং আনন্দময়। বাবার সঙ্গে কথা বলেও সে তৃপ্তি পাচ্ছে। আমাকে কেমন দেখাচ্ছে বাবা? খুবই সুন্দর দেখাচ্ছে। সবুজ শাড়ি পরার জন্য বনপরি লাগছে। বনপরি আবার তুমি কোথায় পেলে? জলপরি আছে, বনপরি বলে কিছু নেই। গ্রিক মিথোলজিতে বনপরি আছে। এর এক গাছ থেকে আরেক গাছে উড়ে উড়ে বেড়ায়। এদের স্বভাবও খানিকটা উগ্র। উগ্র স্বভাবের বনপরি হয়ে লাভ নেই। আমাকে খুবই সুন্দর লাগছে কিনা সেটা বলো। যে সুন্দর তাকে সবসময় সুন্দর লাগে। ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বের হলেও তাকে দেখে মনে হবে ছেঁড়া কাঁথাতেই তার সৌন্দর্য ফুটেছে। 10-এর মধ্যে তুমি আমাকে কত দেবে?
10-এ 8:30। আমি কিছুক্ষণ পর অন্য একটা শাড়ি পরে আসব। তখনও তুমি নাম্বার দেবে। 3টে শাড়ি পরব। এর মধ্যে যে শাড়িটাই আমাকে সবচেয়ে সুন্দর লাগবে সেইটা পরে নাটক দেখতে যাব। 3টায় যদি একই রকম ভালো লাগে তখন কি করবি? তখন টস করব। বাবা শোনো, তুমি তো যাচ্ছ না, তাই না? না, যাচ্ছি না। আমি রমেশ ভাইকে নিয়ে যাব। তুমি কোনো দুশ্চিন্তা করবে না। আমি দুশ্চিন্তা করছি না। তোমাকে দেখে মনে হচ্ছে ঘুমে তোমার চোখ বন্ধ হয়ে আসছে। প্লিজ ঘুমোবে না। তুমি হচ্ছ বিউটি কন্টেস্টের বিচারক। তোকে এত খুশি খুশি লাগছে কেন? নকল খুশি বাবা। চিত্র অভিনয় করে স্টেজে অনেক দর্শকের সামনে, আমি করি বাড়িতে। আমার দর্শক একজন, তুমি। সুলতান সাহেব শো অবস্থা থেকে উঠে বসতে বসতে বললেন, একটা কথার জবাব দিয়ে যা, তুই কি আমাকে খুবই অপছন্দ করিস? রানু বলল, হ্যাঁ। কেন? একবার তো বলেছি কেন। আমার মধ্যে প্রচুর ভান, এই জন্যে? হ্যাঁ, তোমাকে আমার নকল মানুষ মনে হয়। আধুনিক শিক্ষিত মানুষ মাত্রই নকল মানুষ। বস আমার সামনে, ব্যাপারটা ব্যাখ্যা করি। বক্তৃতা শুনতে একদম ইচ্ছা করছে না। বক্তৃতা না, আসল মানুষ নকল মানুষ ব্যাপারটা শুধু ব্যাখ্যা করব। 2 মিনিটের বেশি লাগবে না। রানু বাবার ডান পাশের খাটে পা ঝুলিয়ে বসল। সে পা নাচাচ্ছে। সুলতান সাহেব লক্ষ্য করলেন রানু পায়ে আলতা দিয়েছে। আলতা দেয়া ভালো হয়নি, রং লেপটে গেছে। তারপরেও সুন্দর লাগছে। মনে হচ্ছে আলতা এভাবেই দিতে হয়। সুলতান সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, মনে করা যাক খনি থেকে 1 খণ্ড হীরক পাওয়া গেল। এই হীরাটাকে আমরা বলবো আসল, কারণ হীরাটা আছে ক্রুড ফর্মে। সেই হীরা পলিশ করা হলো, হীরা কাটা হলো, অর্থাৎ ক্রুড হীরা আধুনিক হলো। তুই আধুনিক হীরাকে বললি নকল। রানু বলল, তোমার যুক্তি আমার কাছে খুবই এলোমেলো মনে হচ্ছে। হীরাকে পলিশ করলে বা কাটলে যা থাকে তাও হীরা। আগে আসল, পরেও আসল। এক টুকরা কাঁচ যদি দেখতে হীরার মতো হয়, সেটা হলো নকল। হ্যাঁ, তোর মার সঙ্গে আমার বনিবনা হয়নি, এই কারণে আমি নকল? উল্টো, মাকে তো আমি নকল বলছি না। বনিবনা তো মারও তোমার সঙ্গে হয়নি, মাকে আসল বলছি। নকল হলেও তোমার আলো খুবই প্রবল, চোখ ধাঁধিয়ে যায়। এজন্য আমি ঠিক করেছি তোমার সঙ্গে থাকবো না। সুলতান সাহেব শান্ত গলায় বললেন, কোথায় যাবি? কোথায় যাব এখনো ঠিক করিনি, তবে মার কাছে গিয়ে মাকে বিব্রত করব না। হুট করে কোনো এক জায়গায় চলে যাব। আসল কোনো মানুষকে গিয়ে বলবো, আমাকে আশ্রয় দিন। আসল নকল চিনবি কিভাবে? তোর কাছে কষ্টি পাথর আছে? হ্যাঁ, আছে। তুই কি জানিস তুই অসুস্থ? খুবই অসুস্থ। যে অসুস্থ তার কাছেই সুস্থ মানুষকে অসুস্থ মনে হয়। তোর ধারণা আমি অসুস্থ? হ্যাঁ। এবং তুই আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ। সেই ঘটনাটা কবে ঘটবে? যে কোনো দিন ঘটতে পারে, আজও ঘটতে পারে। সুলতান সাহেব তাকিয়ে আছেন। রানু উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, বাবা এখন যাই, অন্য একটা শাড়ি পরে আসি। মনে রাখবে, সবুজ শাড়িতে তুমি আমাকে দিয়েছ 8:30। সুলতান সাহেব জবাব দিলেন না, মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের সঙ্গে কথাবার্তার পর তার ঘুম চলে যাবার কথা, কিন্তু ঘুম যাচ্ছে না। তার মনে হলো তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। মানসিক ক্লান্তি ছড়িয়েছে শরীরে। তার শরীর ক্লান্ত হচ্ছে, ঘুম পাচ্ছে, কিন্তু তাকে ঘুমুলে চলবে না, তাকে জেগে থাকতে হবে। বাবা তাকাও। সুলতান সাহেব তাকালেন। রানু এবার হলুদ শাড়ি পরে এসেছে। হলুদ শাড়ি, লাল পাড়। গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা পহেলা ফাল্গুনে মেয়েরা এই ধরনের শাড়ি পরে। কেমন লাগছে বাবা? খুব সুন্দর লাগছে। 10-এ কত দেবে? 8:30। সামান্য বাড়ানো যায় না? না। প্লিজ বাবা, 9 করে দাও। রানু হাত জোর করে তার সামনে দাঁড়িয়েছে। তার মুখ ভর্তি হাসি। মেয়েটা আজ বড়ই আনন্দে আছে। সুলতান সাহেবের বুকে হঠাৎ ধাক্কার মতো লাগলো। তার মেয়েটা অসুস্থ। অসুস্থ অবস্থায় সে ভয়াবহ কাণ্ড মাঝে মধ্যে করে, ছাদ থেকে লাফিয়ে পড়ার মতো ভয়ঙ্কর কিছু।
কাণ্ডটা যখন করে তার আগে আগে সে খুব আনন্দে থাকে এবং চোখে পড়ার মতো সাজগোজ করে। রানু বলল, বাবা, তুমি এমন ঝিম মেরে আছো কেন? কিছু বলো। মৌলানা ইস্কান্দার শুয়ে আছেন। ঘর অন্ধকার। এশা নামাজের ওয়াক্ত হয়ে এসেছে। এই সময় বিছানায় শুয়ে থাকা যায় না। শরীর খারাপ থাকলে একটা কথা ছিল, তার শরীর খারাপ না, মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। এটাও বড় কিছু না। যারা পাক কোরআন মজিদ মুখস্থ করার চেষ্টা করে তাদের কারো কারো মাথায় সূক্ষ্ম যন্ত্রণার মতো হয়। এই যন্ত্রণা কখনো যায় না, কখনো বাড়ে, কখনো কমে। এখন এই যন্ত্রণা সামান্য বেড়েছে। মৌলানা উঠে বসলেন। বারান্দায় গিয়ে অজু করলেন। এশার আজান দেয়া দরকার। অবশ্য আজান দিয়ে লাভ নেই। আজান হচ্ছে নামাজের জন্য আহ্বান। মসজিদে নেই, নামাজের জন্য আসবে কে? তাছাড়া গ্রামে আজ বিরাট উৎসব। শুধু এই গ্রামের না, আশেপাশের গ্রাম থেকে লোকজন চলে এসেছে। টিপু সুলতান প্লে হবে। ভুজঙ্গ নামের একজন টিপু সুলতানের পাঠ করবেন। খুবই নামী লোক। তিনি নাকি মানুষকে জাদু করে ফেলেন। অভিনয় শুরু করলে মানুষ নিঃশ্বাস ফেলতে ভুলে যায়। দুধের শিশু মায়ের কোল থেকে টপ করে পড়ে যায়। মা বুঝতে পারে না। মা হা করে তাকিয়ে থাকে ভুজঙ্গের দিকে। ইস্কান্দার আলী এশার নামাজে দাঁড়ালেন। রুকুতে যাবার সময় হঠাৎ তার মনে হলো, তিনি যদি ভুজঙ্গবাবুর পাঠ দেখতে চান তাহলে আল্লাপাক কি তার উপর খুব নারাজ হবেন? চিন্তাটা মনে আসতেই ইস্কান্দার লজ্জা এবং দুঃখে কুঁকড়ে গেলেন। ছি ছি, কি ভয়ঙ্কর কথা! এরকম একটা চিন্তা নামাজে দাঁড়িয়ে তার মনে এলো। নামাজে দাঁড়ানো মানে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো। তার সামনে দাঁড়িয়ে তিনি কি করে ভুজঙ্গবাবুর পাঠ দেখার কথা ভাবতে পারলেন? এক বালতি টাটকা দুধে এক ফোঁটা গোমূত্র পড়লে দুধ নষ্ট হয়ে যায়। সারা জীবনের সুকর্ম এক মুহূর্তের অসৎ চিন্তায় নষ্ট হয়ে যেতে পারে। ইস্কান্দার আলীর চোখে পানি এসে গেল। তিনি নামাজ শেষ করলেন। কিছুক্ষণ বারান্দায় চুপচাপ বসে রইলেন। তার মন বলছে, আল্লাহ পাক এই অপরাধের জন্য তাকে ক্ষমা করবেন না, কঠিন শাস্তি দেবেন। তিনি বারান্দা ছেড়ে ঘরে ঢুকে কোরআন শরীফ নিয়ে বসলেন। চোখ বন্ধ করে তিনি কোরআন পাঠ করবেন। রেলের উপর কোরআন শরীফ থাকবে। কোথাও আটকে গেলে পাতা উল্টে দেখে নেবেন। তার ধারণা তিনি আটকে যাবেন। তার মতো নিজ প্রকৃতির মানুষকে আল্লাহ পাক এত দয়া করেন না। যে দয়ার যোগ্য আল্লাহ পাক তাকেই দয়া করেন। মৌলানা ইস্কান্দার আলী কোরআন পাঠ শুরু করলেন। ছডরুল ব্যাপারীর হঠাৎ মনে হলো কোথায় একটা সমস্যা হয়েছে। খুব ছোট্ট সমস্যা, তিলের মতোই ছোট হবে। এই ছোট্ট তিল তাল হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনা আছে। সমস্যাটা ছডরুল ব্যাপারে ধরতে পারছেন না, কিন্তু অনুভব করতে পারছেন কেউ তাকে সতর্ক করে দিচ্ছে। সেই কেউটা কে? মানুষের ভেতর কি আরো কোনো মানুষ বাস করে যার প্রধান কাজ সতর্ক করে দেয়া? তার উচিত এই মুহূর্তে এই অঞ্চল ছেড়ে নিজের নিরাপদ জায়গায় চলে যাওয়া। সেটা করতেও ইচ্ছা করছে না। ভুজঙ্গবাবুর পাঠ দেখে যেতে ইচ্ছা করছে। ছডরুল ব্যাপারীর পাঞ্জাবির পকেটে সোনার মেডেল। সোনার মেডেলটা তিনি নিজেই ভুজঙ্গবাবুর গলায় পরিয়ে দেবেন। রাত ৯টা বাজে। ১১টার আগে নাটক শুরু হবে না। এর মধ্যেই মানুষের সমুদ্র হয়ে গেছে। এখনো স্রোতের মতো লোক আসছে। এই ছোট্ট গ্রামের কি এত মানুষের জায়গা দেবার মতো অবস্থা আছে? বিশৃঙ্খলা শুরু হলে সামলাবার ব্যবস্থা কি আছে? অল্প কিছু মানুষের মাঝে বিশৃঙ্খলা দেখা দিলে সেই বিশৃঙ্খলা সামলানো যায়। যেখানে অসংখ্য মানুষ, সেখানে বিশৃঙ্খলা ডালপালা ঝরাতে থাকে। ছডরুল ব্যাপারী তার সঙ্গীদের দিকে তাকালেন। সবাই আশেপাশেই আছে, শুধু একজন নেই। তাকে শ্যাকরার দোকান থেকে আরেকটা মেডেল কিনতে পাঠানো হয়েছে। সেই মেডেলটা দেয়া হবে চিতা নামের মেয়েকে। না, চিতা না, চিত্রা। মেডেল নিয়ে এখনো ফিরছে না। ফিরলে ভালো হতো। রাতটা ভালো মনে হচ্ছে না। আজ রাতে সবারই আশেপাশে থাকা দরকার। ছডরুল ব্যাপারী বললেন, মাহবুজ কই? মাহবুজকে ডেকে আন। তারে দুটা কথা বলবো, তারে কিছু পরামর্শ দিব। ছডরুলের এক সঙ্গী মুসলিম মিয়া কাছে এসে ফিসফিস করে বলল, ওনার শরীর খুবই খারাপ, বাড়িতে শুয়ে আছেন, মাথায় পানি ঢালা হইতেছে। কস কি? বিছানায় উঠে বসার ক্ষমতা নাই। বিছানায় উঠে না বসলে চলবে কিভাবে? তোমাদের মধ্যে একজন যাও, ডাক্তার নিয়ে আসো। ডাক্তারে বলবা যেভাবেই হোক সে যেন মাহবুজকে উঠে বসাবার ব্যবস্থা করে। আজ রাইতে তাকে প্রয়োজন হবে। ছডরুল ব্যাপারে সিগারেট ধরালেন। মুসলিম মিয়া চলে গেল। তার মন বলছে কাজটা ঠিক হয় নাই, কাজটা ভুল হয়েছে।
তার দলের সবাইকে আশেপাশে থাকা দরকার। রাতটা ভালো না। ছোটরুল ব্যাপারী ক্লাব ঘর থেকে বের হলেন। এখন শুক্লপক্ষ, আকাশে চাঁদের আলো আছে। আশ্বিন মাসে চাঁদের আলোয় অস্পষ্টতা থাকে, তবে আজকের আকাশ পরিষ্কার, কুয়াশাও নেই। চাঁদের আলোয় চারদিক দেখা যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, গ্রামে ভয়ঙ্কর ব্যাপারগুলো অমাবস্যাতেও হয় না, আবার পূর্ণিমাতেও হয় না, এরকম সময়ে হয়। তাকে প্রথমবার খুন করার চেষ্টা করা হয় আশ্বিন মাসে। চাঁদের কত তারিখ তা মনে নাই, আকাশে চাঁদ ছিল এটা মনে আছে। তার পেট থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। তিনি চিত হয়ে শুয়ে তাকিয়ে আছেন চাঁদের দিকে, তার পরিষ্কার মনে আছে। ছোটরুল ব্যাপারীর সঙ্গীরা তার পিছনে পিছনে আসছে। তারা হাঁটছে খানিকটা দূরত্ব রেখে। একজনের গায়ে চাদর, তার বগলে কালো চামড়ার ব্যাগ, ব্যাগ ভর্তি 500 টাকার নোট। এই খবরটাও নিশ্চয়ই এর মধ্যে কেউ কেউ জেনে গেছে। টাকার জন্য সমস্যা হতে পারে, এতগুলো টাকা কখনোই সঙ্গে রাখা উচিত না। কিন্তু ছোটরুল ব্যাপারী বেছে বেছে অনুচিত কাজগুলোই করেন, তার ভালো লাগে। তিনি নিজের মধ্যে এক ধরনের উত্তেজনা অনুভব করছেন। এই ধরনের উত্তেজনার মুখোমুখি হওয়ার মধ্যেও আনন্দ আছে। কুদ্দুস! কুদ্দুস তার দিকে দৌড়ে এলো। সামান্য পথ দৌড়েই সে হাঁপাচ্ছে। এই হাঁপানোটা কি ইচ্ছাকৃত? পান খেতে ইচ্ছা করতেছে, কাঁচা সুপারি দিয়া পান। কুদ্দুস বিস্মিত হয়ে বলল, আমি যাব? হ্যাঁ, তুমি যাবে। তোমার যেতে কোনো অসুবিধা আছে? দু একটা আজে বাজে লোক ঘোরাফেরা করতেছে। হুম। কানা রফিকরে দেখলাম, চাদর দিয়া শৈল ঢাইকে আসছে, তার সাথে লোকজন আছে। টিপু সুলতান দেখতে আসছে। আমি যদি আসতে পারি, তার আসতে দোষ কি? আমরা নাটক দেখব 2 চোখে, কানা রফিক দেখবে 1 চোখে। মনে হয় আপনার দিকে নজর আছে। থাকুক নজর, তোমাকে পান আনতে বলছি, তুমি পান আনো। কুদ্দুস নিতান্ত অনিচ্ছার সঙ্গে রওনা হলো। পিস্তলটা তার কাছে থাকে। বড় সাহেবের উচিত তাকেই সবসময় পাশে রাখা, কিন্তু তিনি তা করেন না। যে কোনো কাজে তাকে পাঠিয়ে দেন। পান আনার মতো তুচ্ছ কাজে যেতে তার খুবই খারাপ লাগছে। ছোটরুল ব্যাপার স্কুল ঘরের দিকে রওনা হলেন। তার পেছনে এখন শুধু একজনই আছে। সে কালো চামড়ার ব্যাগ বগলে নিয়ে কুঁজু হয়ে হাঁটছে। ছোটরুল ব্যাপারী হাত ইশারায় তাকে ডাকলেন। মৃদু গলায় বললেন, আমার পিছে পিছে আসার দরকার নাই। তুমি ক্লাব ঘরে থাকো। একা একা হাঁটতে আমার ভালো লাগতেছে। মাঝে মধ্যে একা থাকা ভালো। চাননিটা উঠছে ভালো, বহুত দিন চাননি দেখি না। মাহফুজ ঘুমাচ্ছে। ঘুমন্ত মানুষটাকে দেখে চিত্রার খুবই মায়া লাগছে। যদিও মায়া লাগার কিছু নেই। ছোট বাচ্চারা যখন কুণ্ডুলি পাকিয়ে ঘুমায়, তখন দেখতে ভালো লাগে। ছোট বাচ্চারা ঘুমের মধ্যেই হাসে, ঘুমের মধ্যেই ঠোঁট বাঁকিয়ে কান্নার ভঙ্গি করে। তাদের জন্য মায়া হওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন বয়স্ক মানুষ ঘুমোচ্ছে, তার জন্য মায়া হবে কেন? চিত্রার হচ্ছে। শুধু যে হচ্ছে তাই না, খুব বেশি হচ্ছে। মানুষটা এতক্ষণ ছটফট করছিল, এখন সেই ছটফটানি নেই। কেমন শান্ত হয়ে ঘুমোচ্ছে। আশ্চর্য ব্যাপার, ঘুমের মধ্যে ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট বাঁকাচ্ছে। মানুষটা ঘামছে, তার মানে জ্বর কমে যাচ্ছে। চিত্রা নিশ্চিত কিছুক্ষণ আরাম করে ঘুমানোর পর মানুষটা সহজ স্বাভাবিক ভঙ্গিতে উঠে বসবে, গম্ভীর গলায় বলবে, চলো প্লে শুরু করা যাক। তখন আর তার আগের কথা কিচ্ছু মনে থাকবে না। মাহফুজের ব্যাপারটা চিত্রা পুরোপুরি ধরতে পারছে না। মানুষটার মাথায় রাস্তাঘাট, স্কুল কলেজ এইসব ঘুরছে কেন? নিজের কোনো কাজকর্ম নেই বলে? চিত্রার মা বলতেন, কিছু মানুষ আছে যারা জন্ম নেয় ভূতের কিল খাওয়ানোর জন্যে। সারা জীবন এরা ভূতের কিল খায়। ভূতের কিল কি জিনিস? ভূতের কিল হইল 10 ভূতের জন্যে কাম করা, নিজের জন্যে কাজ করা। এরা ভূতের কাম করবে, ভূতের কিল খাইবে, এইটাই এরার কপাল। চিত্রার ধারণা, এই মানুষটাও জন্মেছে ভূতের কিল খাবার জন্যে। তার খুব কাছের কেউ নেই যে তাকে বলে দেবে ভূতের কিল খাওয়াটা এমন জরুরি কিছু না। আগে নিজেকে গুছিয়ে নিতে হবে, তারপর ভূত প্রেতের কিল খেতে চাইলে খাওয়া। এই মানুষটার নিজের মনে হচ্ছে কিছুই নেই। ঘরবাড়ির খুবই ভয়াবহ অবস্থা। তার নিজের ধানি জমি সবটাই সে স্কুল ফান্ডে দিয়েছে। তার যুক্তি, আমি নিজে যদি না দেই, অন্যরা আমারে দিব কেন? ভূতের কিল খাওয়া যাদের জন্যে, তাদের জন্য এই যুক্তি খুবই ভালো।
কিন্তু চিত্রার কাছে এই যুক্তি গ্রহণযোগ্য না। চিত্রা ঠিক করেছে চলে যাবার আগে সে মানুষটাকে কয়েকটা জরুরি কথা বলবে। 1. আপনি একটা বিয়ে করুন, যে আপনাকে দেখবে, এবং আপনি দেখবেন আপনার গ্রাম, রাস্তাঘাট, স্কুল, কলেজ। 2. আপনি আপনার অসুখটার চিকিৎসার ব্যবস্থা করুন। আপনি যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ বানাচ্ছেন, আপনার অসুখটাও আপনার মাথার ভেতরে বসে রাস্তাঘাট, স্কুল, কলেজ বানাচ্ছে। 3. আমি অভিনেত্রী মানুষ, তো অভিনয় করে নানান সময় নানান কথা বলি। আপনি যেমন সবসময় সত্যি কথা বলেন, আমিও তেমন সবসময় মিথ্যা কথা বলি। সত্যি কথা বলে বলে আপনার যেমন অভ্যাস হয়ে গেছে, তেমনি মিথ্যা কথা বলে বলে আমারও অভ্যাস হয়ে গেছে। আপনাকে বলেছিলাম না ছড্রুল ব্যাপারীর সঙ্গে আমার কথা হয়েছে, আমি নাটকের পর তার সঙ্গে চলে যাব, 10,000 টাকা পাবো। কথাটা মিথ্যা। কেন বলেছি জানেন? আমার কথাটা শুনে আপনি মনে কষ্ট পান কিনা দেখার জন্যে। আমি জানতাম আপনি কষ্ট পাবেন, কিন্তু এতটা কষ্ট পাবেন তা ভাবিনি। 4. আমি তো আগেই বলেছি আমি মিথ্যা কথা বলি এবং সুযোগ পেলেই একটু অভিনয় করে ফেলি। বলেছিলাম না আমার পায়ে কাঁটা ফুটেছে? আসলে মিথ্যা। আমি কাঁটা ফুটার অভিনয় করেছি, তবে অভিনয়টা জোরালো করার জন্যে সেফটি পিন দিয়ে খোঁচাখুচি করাটা খুব ভুল। তখন সত্যিকারই ব্যথা পেয়েছি। এটা করা ঠিক হয়নি। কাঁটা ফোটার অভিনয় কেন করলাম? আপনি বুদ্ধিমান হলে নিজেই বুঝতেন কেন করেছি। যেহেতু আপনি বুদ্ধিমান না, আমি বলে দিচ্ছি। কাঁটা ফোটার অভিনয় করলাম যাতে আমি আপনার হাত ধরে কিছুক্ষণ হাঁটতে পারি। রাগ করবেন না, সত্যি কথাটা বললাম। আমি খুবই খারাপ মেয়ে। অভিনয়ের বাইরেও আমাকে অনেক কিছু করতে হয়। নষ্ট মেয়েদেরও তো মাঝে মধ্যে মন কেমন করে, কারোর হাত ধরতে ইচ্ছে করে, করে না? 5. আপনি ভুলেও ভাববেন না যে আপনাকে ভোলাবার জন্য এইসব কথা বলছি। পুরুষ মানুষকে আমি মিষ্টি কথা দিয়ে ভুলাই না, শরীর দিয়ে ভুলাই। এরকম আঁতকে উঠবেন না। আঁতকে ওঠার মতো কিছু বলিনি। চিত্রা মাহফুজের গলা পর্যন্ত চাদর টেনে দিল। তখনই ঘরে ঢুকলো শামসু। শামসু খানিকটা উত্তেজিত এবং ভয়ঙ্কর চিন্তিত, কারণ ভুজঙ্গবাবু আসেননি। শেষ মুহূর্তে খবর দিয়েছেন আসতে পারবেন না। শামসু মাহফুজকে ডেকে তুলতে গেল। চিত্রা চাপা গলায় বলল, খবরদার ওনাকে ডাকবেন না। ঘুমোচ্ছে, ঘুমোতে দিন। যা বলার ঘুম ভাঙার পর বলবেন। মাহফুজ ভাইয়ের এখন দরকার হলেও ওনাকে ডাকা যাবে না। আপনি বাইরে আসুন, উঠানে দাঁড়িয়ে কথা বলুন। তারা উঠানে দাঁড়ালো। শামসু বলল, খুবই ভয় লাগতেছে। মনে হইতেছে বিরাট ঝামেলা হইব। মাহফুজ ভাইকে এখন দরকার। কানা রফিক তার দলবল নিয়ে আসছে। কেন আসছে বুঝতেছি না। চিত্রা বলল, যার ইচ্ছা সে আসুক। কানা রফিকটা কে? টাকা নিয়ে মানুষ খুন করে। মানুষ খুন করতে কত টাকা নেয়? মানুষ বুঝছে দাম। 500 টাকার মানুষ আছে, আবার ধরেন লাখ টাকার মানুষও আছে। চিত্রা বলল, আপনি স্কুল ঘরে থাকেন। ওনার ঘুম ভাঙলেই আমি ওনাকে নিয়ে চলে আসব। ভুজঙ্গবাবু নেই তো কি হয়েছে? প্রমোটারকে টিপু সুলতানের ড্রেস পরিয়ে দাঁড় করিয়ে দেব। মফস্বলের নাটকে এরকম প্রায়ই হয়, এটা কোনো ব্যাপার না। চিত্রার খুব ক্লান্তি লাগছে। আজ নাটক না হলে ভালোই হয়। তার ঘুম পাচ্ছে। নাটকের ঝামেলা না থাকলে সে শুয়ে একটা লম্বা ঘুম দেবে। সুন্দর চাঁদ উঠেছে। চাঁদের আলোয় হাঁটতে ভালো লাগছে। নাটক নিয়ে তার মাথায় কোনো দুশ্চিন্তা নেই। নাটক হবে কি হবে না এই দায়িত্ব তার না। সে তৈরি হয়েই আছে। যখন তার ডাক পড়বে সে মঞ্চে উঠে যাবে। সে তার অংশটা শুধু যে ভালো করবে তা না, খুবই ভালো করবে। টিপু সুলতানের ডায়লগ শেষ হবার আগেই তার প্রবেশ। টিপু একা একা কথা বলছেন। পলাশের বিষবৃক্ষ, মির্জাপর, উমিচাঁদ, জগৎ শেঠের দল স্বহস্তে রোপণ করেছিল যে বিষবৃক্ষ, মীরমদন, মোহনলালের বক্ষ রক্তে তো ভেসে গেল, তবু সে বিষবৃক্ষের মূল শিথিল হল না। এই সময় সোফিয়া ঢুকবে। টিপু সুলতানকে চমকি দিয়ে বলবে, হায়দার আলী খাঁ বাহাদুর এবং ফতে আলী টিপুও বুকের রক্ত ঢেলে সে বিষবৃক্ষকে উৎপাটিত করতে পারবেন না। তখন টিপু সুলতান বলবে, কে কে কথা কইলে, কে তুমি? তখন সোফিয়া বলবে, বাদির নাম সোফিয়া। তখন টিপু বলবে, সোফিয়া বালিকা, তুমি কি করে জানলে ইংরেজ বিজয়ে আমরা অক্ষম? সোফিয়া তখন বলবে, ও জ্যোতিষীর গণনা। এই বলে সোফিয়া হাসতে থাকবে। জ্যোৎস্না ভরা উঠানে হাঁটতে হাঁটতে চিত্রা স্পষ্ট শুনল
মহীশূরের মহাপরাক্রমশালী টিপু সুলতান হাসছেন। হাসির শব্দে চিত্রার শরীর ঝনঝন করতে লাগলো। আর ঠিক তখনই স্কুল ঘরের দিক থেকে হইচইয়ের শব্দ আসতে লাগলো। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে। আগুন আগুন বলে চিৎকার শোনা যাচ্ছে। চিত্রা যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ঘরে ঢুকল। মাহফুজ বিছানায় বসে আছে। সে চিত্রার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? চিত্রা বলল, কিছু হয়নি। আপনার শরীর এখন কেমন? মাহফুজ বলল, ভালো। চিৎকার কিসের? চিত্রা বলল, আমি কি করে জানবো কিসের চিৎকার? আপনার গ্রামের চিৎকার আপনি জানবেন। সুলতান সাহেব ইজি চেয়ারে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন ট্রেনে করে তিনি যাচ্ছেন। কামরায় তিনি এবং রানু। রানু জানালার পাশে বসে গল্পের বই পড়ছে। বইটা মজার। রানু একটু পরপর খিলখিল করে হেসে উঠছে। তিনি বইটার নাম পড়তে চেষ্টা করছেন, পারছেন না। রানু আড়াল করে রেখেছে। তিনি বললেন, বইটা উঁচু করে ধরতো মা। রানু কঠিন গলায় বলল, না। রানুর চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি বিস্মিত। রাগ করার মতো কোনো কথা তো তিনি বলেননি। রানু এমন রাগ করছে কেন? এই সময় কিছু একটা ঘটল। ট্রেন থেমে গেল। ট্রেনের সমস্ত যাত্রীরা হইচই করতে শুরু করল। হইচই, চিৎকার এবং কান্নাকাটি। তিনি জানালা দিয়ে গলা বের করে কি হয়েছে দেখতে চেষ্টা করছেন। শুধু তাদের কামরায় বাতি আছে। তাদের কামরা ছাড়া পুরো ট্রেন অন্ধকার। তিনি চিন্তিত গলায় বললেন, রানু, কি হয়েছে জানিস? রানু তার কথার জবাব দিচ্ছে না। সে খিলখিল করে হাসছে। এই সময় তার ঘুম ভাঙল। তিনি দেখলেন সত্যি সত্যি হইচই হচ্ছে। চিৎকার শোনা যাচ্ছে। ঘরে তিনি একা, রানু নেই। তিনি ডাকলেন, রমিজ, রমিজ। কেউ সাড়া দিল না। সাড়া দেবার কথা না। রমিজ রানুকে নিয়ে নাটক দেখতে গিয়েছে। হইচই কি সেখানেই হচ্ছে? সুলতান সাহেব একতলায় নামলেন। একতলা থেকে বাড়ির সামনের বাগানে গেলেন। হইচই এবং চিৎকার স্পষ্ট হলো। উত্তর দিকের আকাশ লাল হয়ে আছে। কোথাও আগুন লেগেছে। তিনি গেটের কাছে এসে থমকে দাঁড়ালেন। সামনের রাস্তা দিয়ে কে যেন ছুটে গেল। একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ক্রাইসিসের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। উত্তেজিত হওয়া যাবে না। তার অসুস্থ মেয়েটা সেখানে আছে। বড় ক্রাইসিস সুস্থ মানুষ একভাবে দেখে, অসুস্থ মানুষ একভাবে দেখে। তাকে এখন যা করতে হবে তা হলো, টেকিং নোটস ইজ নট দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল জব ইন দ্য ওয়ার্ল্ড, বাট ডিউরিং ক্রাইসিস অনলি থিং ইউ ক্যান ডু ইজ টেকিং নোটস। এটা কার কথা? মার্ক টোয়েনের? কে যেন ছুটে আসছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। তিনি গেট খুলে বাইরে এলেন। যে আসছে তাকে থামাতে হবে। তিনি কড়া গলায় বললেন, কে কে? পায়ের শব্দ থেমে গেল। যে এগিয়ে এলো তাকে তিনি চেনেন না। তাতে কিছু যায় আসে না। তিনি না চিনলেও সে নিশ্চয়ই তাকে চেনে। তোমার নাম কি? আমার নাম বিষ্ণু। হইচই কিসের? একটা মার্ডার হয়েছে। কে মার্ডার হয়েছে? বলতে পারবো না। আগুন কিসের? স্কুল ঘরে আগুন লাগাইয়া দিছে। গন্ডগোলটা কি নাটকের মাঝখানে শুরু হয়েছে? নাটক হয় নাই। আমার মেয়েটাকে দেখেছ? রানু নাম। ওনারে চিনি। যে না, ওনারে দেখি নাই। তুমি দৌড়ে যাচ্ছ কোথায়? শুনতাছি রায়ট হইব। সব হিন্দু বাড়ি জ্বালাই দিব। রায়ট হবার কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বিষ্ণু ছুটে যাচ্ছে। রায়ট হবার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। পৃথিবীর সব দেশেই সংখ্যালঘুরা অকারণে নির্যাতিত হয়। যে কোনো সমস্যার প্রথম বলি সংখ্যালঘু সম্প্রদায়। পূর্ব দিকের আকাশ আরও লাল হয়েছে। মনে হয় আগুন ছড়িয়ে পড়ছে। সুলতান সাহেব বিড়বিড় করে বললেন, টেকিং নোটস ইজ নট দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল জব ইন দ্য ওয়ার্ল্ড। একদল মানুষ দৌড়ে আসছে। তাদের হাতে মশাল নাকি? মশাল মিছিল শহরে ব্যাপার। গ্রামের মানুষ মশাল পাবে কোথায়? গ্রামের মানুষদের হাতে থাকে টর্চ লাইট। সুলতান সাহেব এক পা এগিয়ে থমকে দাঁড়ালেন। গুলির শব্দ হলো। একবার, দুবার, তিনবার। গাছপালার যত পাখি সব একসঙ্গে ডেকে উঠল। সুলতান সাহেব চাপা গলায় ডাকলেন, রানু, রানু। তিনি দৌড়াতে শুরু করেছেন। তিনি ভুলে গেছেন তার পায়ে স্যান্ডেল নেই। তিনি খালি পায়ে দৌড়াচ্ছেন।
মৌলানা ইস্কান্দার আলী একটা ঘোরের মধ্যে চলে গিয়েছেন। কিছুক্ষণ আগে তার কোরআন শরীফ পাঠ শেষ হয়েছে। তিনি পুরোটা মুখস্থ বলতে পেরেছেন। তাকে রেলের উপর রাখা কোরআন শরীফের পাতায় চোখ বুলাতে হয়নি। তার কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। উত্তেজনায় তার বুক ওঠানামা করছে। তার উচিত এই মুহূর্তে শোকরানা নামাজে দাঁড়ানো, কিন্তু তিনি উঠে দাঁড়াতে পারছেন না। মনে হচ্ছে শরীরে কোনো জোর নেই। ইস্কান্দার আলী বিড়বিড় করে কি যেন বলছেন। তার চোখ শুকনো, কিন্তু তিনি কাঁধে রাখা গামছায় একটু পরপর চোখ মুছছেন। বাইরে প্রচণ্ড হইচই হচ্ছে। সেই হইচইয়ের কিছুই তার কানে ঢুকছে না। তার মনে প্রচণ্ড ভয় ঢুকে গেছে। কোরআন মজিদ পুরোটা মুখস্থ তিনি বলেছেন, কিন্তু পরে যদি তিনি আর না পারেন, যদি এমন হয় যে নামাজে দাঁড়িয়ে সূরার মাঝামাঝি জায়গায় সব ভুলে যান, তখন কি হবে? হাফেজ নুরুদ্দিন সাহেবের জীবনে এইরকম ঘটেছিল। হাফেজ সাহেবের বাড়ি কুমিল্লার গুণবতী গ্রামে। তিনি ছিলেন হাফেজ ও কারি, অতি সুকণ্ঠ। কোরআন মজিদ পুরোটা ছিল কণ্ঠস্থ। শুধু নামাজে দাঁড়ালে সব গন্ডগোল হয়ে যেত। এমনও হয়েছে সূরা ফাতিহার মাঝামাঝি এসে তিনি আটকে গেছেন। এমন ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে না তো? ইস্কান্দার আলীর পানির পিপাসা হচ্ছে, কিন্তু উঠে গিয়ে পানি আনার মতো শক্তি তার নেই। অবসাদ, উত্তেজনা, আনন্দ এবং ভয়ে তার শরীর যেন কেমন করছে। ছডরুল ব্যাপারী একটা গাছের আড়ালে আছেন, পুরানো জাম গাছ। এই গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা সম্ভব। তিনি তার গায়ের সাদা চাদরটা ফেলে দিয়েছেন। অন্ধকারে সাদা রং চোখে পড়ে। নিজেকে লুকিয়ে ফেলা এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে। তিনি নিশ্চিত হয়েছেন গন্ডগোলটা হচ্ছে তার জন্যে। কানারপিকের দল আসলে তাকে খুঁজছে। কাজ উদ্ধারের জন্যে হঠাৎ একটা ঝামেলা তৈরি হয়েছে। নিরীহ একজন মানুষ মারা পড়েছে, ভুজঙ্গবাবুর অ্যাসিস্ট্যান্ট। গন্ডগোলটা শুরু হয়েছে এইভাবে। কানারপিক ভুজঙ্গবাবুর অ্যাসিস্ট্যান্টকে শার্টের কলার ধরে স্কুলের মাঠ থেকে একটু দূরে এনে বলেছে, তোর ওস্তাদ আসলো না কেন? অল্পবয়স্ক ছোকরা অ্যাসিস্ট্যান্ট হয়তো এর উত্তরে অপমানসূচক কিছু বলেছে। কানারপিককে সুযোগ করে দিয়েছে। কানারপিক থমথম গলায় বলেছে, শুয়োরের বাচ্চা, দেহি আমারে বাপ তুল্লা গাইল দেয়। শুয়োরের বাচ্চার একটা টিপা দিয়ে দাও দেহি। এই বলে নিতান্ত অবহেলার সঙ্গে তাকে অন্যদের হাতে দিয়ে উঠে এসেছে। তারপরে স্কুল ঘরে আগুন লেগে গেছে। স্কুল ঘরে আগুন লাগানোর একটা উদ্দেশ্য ঝামেলা ছড়িয়ে দেয়া। ছডরুল ব্যাপারী পুরোপুরি নিশ্চিত হলেন যখন দেখলেন গ্রামের চারদিকে পাহারা বসেছে। তিনি তখনই নিজের গা থেকে সাদা চাদর খুলে ফেললেন। আর সময় নেই, লুকিয়ে পড়তে হবে। প্রথম থেকেই অস্পষ্টভাবে তার মনে হচ্ছিল তার নিজের দল এই ঝামেলার সঙ্গে যুক্ত। যতই সময় যাচ্ছে তার ধারণা ততই স্পষ্ট হচ্ছে। তার দলের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, কখনোই একসঙ্গে নেই। কানারপিকের সঙ্গে কুদ্দুসকে আলাপ করতেও দেখলেন। দুজন একসঙ্গে সিগারেট ধরালো। দাবার খেলা শুরু হয়েছে, খুবই জটিল খেলা। তিনি নিজেই রাজা, নিজেই মন্ত্রী। তবে রাজা মন্ত্রী ছাড়া আর কেউ নেই। তার হাতি ঘোড়া তার দিকেই ছুটে আসছে। এটা খারাপ না, খেলতে হলে এরকম খেলাই খেলা উচিত। ছডরুল ব্যাপারী পাঞ্জাবির পকেট থেকে পান বের করে মুখে দিলেন। কুদ্দুসের এনে দেয়া কাঁচা সুপারির পানগুলো কাজে লাগছে। অন্ধকারে দাঁড়িয়ে পান চিবুতে মজা লাগছে। সিগারেট খেতে ইচ্ছা করছে। সিগারেট খাওয়া যাবে না, সিগারেটের আগুন দূর থেকে দেখা যাবে। শুকনো পাতায় মর্মর শব্দ করে কে যেন আসছে। অন্য সময় হলে ছডরুল ব্যাপারী বলতেন, কে আসে? আজ কিছু বললেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। না, ভয় পাবার কিছু নেই। যে আসছে সেই বরং ভয়ে অস্থির হয়ে আছে। বারবার থেমে পড়ছে, এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটাকে এখন চেনা যাচ্ছে, সুলতান সাহেবের মেয়ে। ভয়ে মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়েটা এখন দাঁড়িয়ে আছে, কিন্তু সে থরথর করে কাঁপছে। মেয়েটা একটু পরপর আকাশের দিকে তাকাচ্ছে। আকাশে সে কি দেখার চেষ্টা করছে? চাঁদ? ছডরুল ব্যাপারী গলা খাকারি দিলেন। রানু কান্না কান্না গলায় বলল, কে? গাছের উপাশে কে? ছডরুল ব্যাপারী গাছের আড়াল থেকে বের হতে হতে বললেন, আমার তুমি চিনবা না, আমার নাম ছদরুল। রানু বলল, আমি আপনাকে চিনব না কেন? আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার নাম ছডরুল ব্যাপারী। শুনুন, আপনি আমাকে আমার বাবার কাছে দিয়ে আসুন। ছডরুল ব্যাপারী বললেন, আমি এইখান থেকে বের হতে পারবো না, লোকজন আমারে খুঁজতেছে।
আপনাকে খুঁজছে কেন? খুন করার জন্য খুঁজতেছে। কি আশ্চর্য, কেন? ছোটুল ব্যাপারী হেসে ফেললেন। এগিয়ে এলেন রানুর কাছে। মেয়েটা বোকার মতো খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। চাঁদের আলো পড়েছে তার গায়ে, অনেক দূর থেকে দেখা যাবে। তোমার নাম কি? আমার নাম রানু। একটু আগায় অন্ধকারে দাঁড়াও। কেন? এত কেন কেন করবা না, যা বলতেছি করো। আপনি এরকম করে কথা বলছেন কেন? কিরকম করে কথা বলতেছি? কেমন যেন অন্যরকম করে কথা বলছেন। তবে আপনাকে দেখে আমার ভয় কেটে গেছে। আমি আসলে প্রচন্ড ভয় পেয়েছি। আপনি কি জানেন ৪-৫টা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? জানি। পুলিশ কখন আসবে? গন্ডগোল থামবে না? আমারে যদি মারতে পারে তাহলে গন্ডগোল থামবে। তবে আমারে মারা সহজ না। আমি বিরাট খেলোয়াড়। ছোট্রুল ব্যাপারী ভুরু কুঁচকে ফেলল। মেয়েটা না থাকলে তার কোনো সমস্যা ছিল না। মেয়েটা তাকে সমস্যায় ফেলে দিয়েছে। মেয়েটাকে পেলে তিনি চলে যেতে পারছেন না। এই সময় আগুনের মতো রূপবতী একটা মেয়ের সঙ্গে থাকা খুবই বিপজ্জনক ব্যাপার। রানু কিছু বলতে যাচ্ছিল। ছোট্রুল ব্যাপারী হঠাৎ তার মুখ চেপে ধরলেন। মশাল জ্বালিয়ে ৪-৫ জন লোক আসছে। এদের দুজনের হাতে বর্শা। রানুর ভয় কেটে গিয়েছিল। হঠাৎ প্রবল ভয় তাকে অভিভূত করে ফেলল। তার কাছে মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ছোট্রুল ব্যাপারী ফিসফিস করে বলল, ভয় নাই। আমি জীবিত থাকতে তোমার কিচ্ছু হবে না। জীবিত কতক্ষণ থাকবো এইটা হইল কথা। এরা আমারে খুঁজতেছে। এদের একজন আমার খুব আপন লোক, নাম কুদ্দুস। রানু বলল, আপনি আমাদের বাড়িতে চলুন, আমি আপনাকে লুকিয়ে রাখব। তোমারে তোমার বাড়িতে নিয়ে যাব, তবে তোমার বাবা সুলতান সাহেব আমারে জায়গা দিবে না। অবশ্যই দেবেন। কি বলছেন আপনি? ছোট্রুল ব্যাপারে ক্লান্ত গলায় বললেন, দিলে তো ভালোই। চলো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি। আস্তে পা ফেলবা, যেন শব্দ না হয়। রানু কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমার হাত ধরে নিয়ে যান, আমার প্রচন্ড ভয় লাগছে। ছোট্রুল ব্যাপারী তার দীর্ঘ জীবনে কোনো তরুণীকে মা ডাকেননি। হঠাৎ তার কি মনে হলো, তিনি বললেন, মা হাতটা ধরো। বললাম না, আমি জীবিত থাকতে তোমার কোনো ভয় নেই। মরে গেলে ভিন্ন কথা। মরে গেলে তুমি চলবা তোমার নিজের দিশায়। বেশি দূর যাওয়া গেল না। মশাল হাতে দলটা আবার ফিরে আসছে। ছোট্রুল ব্যাপারী মৌলানা ইস্কান্দার আলীর বাড়ির দিকে রওনা হলেন। মেয়েটাকে মৌলানার হাতে তুলে দিয়ে তাকে দ্রুত সরে পড়তে হবে। হাতে সময় বেশি নেই। মাহফুজ তার বাড়ির উঠোনের জলচৌকিতে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে একজন মৃত মানুষ। সে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। তার সামনে চিত্রা এসে দাঁড়িয়েছে, অথচ মনে হচ্ছে সে চিত্রাকে দেখতে পাচ্ছে না। চিত্রা বলল, অবস্থা খুবই খারাপ। একের পর এক বাড়িতে আগুন লাগানো হচ্ছে। আপনি বসে থাকলে তো হবে না। মাহফুজ বলল, আমি কি করব? আমার এখন কি করার আছে? আপনি বাড়ি থেকে বের হবেন, আপনার নিজের লোক জোগাড় করবেন। আপনি আগাবেন আপনার দল নিয়ে। দল কোথায় আমার? এক একটা বাড়ির সামনে দাঁড়াবেন, তাদের ডাকবেন। অবশ্যই তারা বের হবে। আপনাকে এই গ্রামের মানুষ অসম্ভব পছন্দ করে। আপনার ডাক তারা শুনবে। আমার মাথা ঘুরছে চিত্রা, আমি উঠে দাঁড়াতে পারছি না। আমি আপনাকে হাত ধরে নিয়ে যাব। মাহফুজের মাথার ভেতর তার দাদি হঠাৎ করে বলে উঠলেন, ও আবু, এই মেয়েটা যেন তোরে ছাইড়া না যায়। অতি অবশ্যই এরে তুই বিবাহ করবি। ঝামেলা মিটলে আইজ রাইতেই ইস্কান্দার মৌলানারে ডাক দিয়া আইন্না বিবাহ করবি। এইটা তোর উপর আমার হুকুম। ওই বেকুব, আমার কথা শুনতেছস? মাহফুজ বিড়বিড় করে বলল, চুপ করো। আমার কথা না শুনলে নাই। মেয়েটা কি বলতেছে সেইটা শোন। হে কোনো ভুল কথা বলতেছে না। মাহফুজ ঘর থেকে বের হলো। তার হাতে এক গাদা পাটখড়ি। পাটখড়িতে আগুন লাগানো হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সে মশাল নিয়ে বের হয়েছে। মাহফুজ ঘর থেকে বের হয়েই চিৎকার করে বলল, কে কোথায় আছেন? আসেন দেখি আমার সাথে, আমি মাহফুজ। চিত্রা লক্ষ্য করল একজন দুজন করে আসছে। মাহফুজ আবারও চিৎকার করে ডাকল, কই আসেন? ঘরে বসে থেকে লাভ নেই, বের হন। রানু ফিসফিস করে বলল, আপনাকে আমার পছন্দ হয়েছে।
ছোটরুল ব্যাপারে জবাব দিলেন না, হাসলেন। তার চোখ কান খোলা, হাঁটছেন কুঁজু হয়ে। তার মন বলছে দূর থেকে তাকে কেউ লক্ষ্য করছে। যে লক্ষ্য করছে সে একা বলেই কাছে আসতে সাহস পাচ্ছে না, সে যাচ্ছে তার দল নিয়ে আসতে। রানু মেয়েটাকে অতি দ্রুত মৌলানা ইস্কান্দার আলীর হাতে তুলে দিয়ে তাকে অন্ধকারে মিশে যেতে হবে। সবচেয়ে ভালো হয় পাঞ্জাবি খুলে খালি গা হয়ে গেলে। নগ্নগাত্রের মানুষ অন্ধকারে চোখে পড়ে না। ছোটরুল ব্যাপারী বললেন, তুমি দৌড়াতে পারবা? রানু বলল, আমি হাঁটতেই পারছি না, দৌড়াবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে যাইতেছো সেভাবেই যাও। ছোটরুল ব্যাপারী একটা ব্যাপার ভেবে সামান্য আনন্দ পাচ্ছেন। তার হাতে যেমন সময় নেই, যারা তাকে খুঁজছে তাদের হাতেও সময় নেই। ঝড়ের প্রথম ঝাপটা পার হয়ে গেছে। সাধারণত প্রথম ধাক্কায় কিছু না হলে পরে আর হয় না। তিনি নিশ্চিত এর মধ্যে তার নিজের জায়গায় খবর চলে গেছে। তার লোকজন ছুটে আসছে। মাহফুজ বের হয়েছে। তিনি তার গলা শুনতে পেয়েছেন। সে লোকজন সংগ্রহ করছে। তাকে দাবা খেলায় আর কিছুক্ষণ টিকে থাকতে হবে। কিছুক্ষণ টিকে থাকতে পারলেই হাতি ঘোড়া সৈন্য সামন্ত চলে আসবে। তখন তিনি হাতির চাল দেবেন না, সৈন্য এগিয়ে দেবেন না, তিনি দেবেন ঘোড়ার চাল। ছোটরুল ব্যাপারীর ঘোড়ার চালকে লোকজন দেখবে। ভুজঙ্গবাবুর পার্টির চেয়ে সেটা খারাপ হবে না। ভালো কথা, তিনি ভুজঙ্গ বেটাকেও ধরে আনাবেন। স্কুলের মাঠে নাটক হবে। ভুজঙ্গকে টিপু সুলতানের পাঠ করতে হবে। তিনি নিজের হাতে ভুজঙ্গকে সোনার মেডেল পরিয়ে দেবেন। তবে তার আগে ভুজঙ্গকে 100 বার কানে ধরে উঠবস করাবেন। ভুজঙ্গ সোনার মেডেলের কথা সবাইকে বলে বেড়াবে, কিন্তু কানে ধরে উঠবসের কথা কাউকে বলতে পারবে না। মানুষ তার জীবনের সব ঘটনা বলতে পারে না। কিছু কিছু ঘটনা চেপে যায়। তিনি বলতে পারেন, কারণ তিনি ঠিক মানুষ শ্রেণীর না, পশু শ্রেণীর। একসময় তার মা দেওয়ানগঞ্জে ঘর নিয়ে নটিবেটি হয়েছিলেন। এই কথা বলতে তার মুখে আটকায় না। তবে মায়ের উপর তার কোনো রাগ নেই। স্বামীর মৃত্যুর পর এই মহিলা দুধের শিশু নিয়ে মরতে বসেছিলেন। কেউ তাকে খাওয়া দেয় নাই। সে শিশু সন্তান নিয়ে পথে পথে ঘুরেছে। দেওয়ানগঞ্জের লোকজন তার কাছে এসেছিল একটা মাদ্রাসা হবে, গার্লস স্কুল হবে, তার জন্য সাহায্য চেয়ে। তিনি সাহায্য করেছেন। তার ইচ্ছা হয়েছিল, বলেন, আমার মাকে তোমরা বাজারের নটিবেটি বানিয়েছিলে। তার শাস্তি হিসেবে দেওয়ানগঞ্জের সবাই মিলে 10 বার কান ধরে উঠবস করো। আমি মাদ্রাসা বানিয়ে দেব, মসজিদ বানিয়ে দিব, স্কুল কলেজ করে দিব, পাকা রাস্তা বানিয়ে দিব। তিনি তা বলেন নাই। তিনি ক্ষমা করেছেন। মাঝে মধ্যে ইচ্ছার বিরুদ্ধেও মানুষকে ক্ষমা করতে হয়। রানু বলল, আর কত দূর? ছোটরুল ব্যাপারী বললেন, ওই তো দেখা যায়, বারান্দায় ইস্কান্দার মৌলানা বসে আছে। তুমি কোনো কথা না বলে ঘরে ঢুকে যাবে। ঘরের ভিতরে কুপি জ্বলতেছে, ফু দিয়ে কুপি নিভাই দিবে। ইস্কান্দার মৌলানার সঙ্গে কথা যা বলার আমি বলবো। মৌলানা ইস্কান্দার আলী অবাক হয়ে তাকিয়ে আছেন। ছোটরুল ব্যাপারী বললেন, মেয়েটাকে রেখে গেলাম, ঝামেলা মিটলে তাকে পৌঁছাই দিবেন। বুঝতে পারতেছেন কি বললাম? মৌলানা ইস্কান্দার বিড়বিড় করে বললেন, জনাব, আমার একটা খবর ছিল, আনন্দের খবর। ছোটরুল ব্যাপারী বললেন, খবর শোনার সময় নাই, যা বললাম সেইটা করবেন। খুবই বড় একটা সংবাদ জনাব, আমি পাক কোরআন মুখস্থ করেছি। আমার নাম এখন হাফেজ ইস্কান্দার আলী। যাই হাফেজ সাহেব। চারদিকে আগুন লেগে গেছে, ব্যাপারটা কি জনাব? ছোটরুল ব্যাপারী ব্যাপার বলার সুযোগ পেলেন না। মৌলানা ইস্কান্দারের উঠানে 3 জন এসে দাঁড়ালো। 3 জনের একজনের নাম কুদ্দুস। কুদ্দুসের হাতে খোলা পিস্তল। কুদ্দুসের পাশেই কানা রফিক। কানা রফিকের গায়ে হলুদ রঙের চাদর। চাদরে সে মাথা ঢেকে রেখেছে। তার চোখ জ্বলজ্বল করছে। কানা রফিক একদোলা থুথু ফেলল। ছোটরুল ব্যাপারী শান্ত গলায় বললেন, কুদ্দুস, তুমি কি চাও? কুদ্দুস গলা খাকারি দিল। কানা রফিক চাপা গলায় বলল, কুদ্দুস, দেরি করতেছো কেন? হাতে সময় সংক্ষেপ। কুদ্দুস পিস্তল উঁচু করে 1 পা এগিয়ে আসতেই মৌলানা ইস্কান্দার আলী তার সামনে দুহাত তুলে ঝাঁপিয়ে পড়লেন। আর্তনাদের মতো চেঁচিয়ে উঠলেন, কি করতেছো? কি সর্বনাশ! তোমরা কি করতেছো? তার চিৎকার ছাপিয়ে পরপর 2 বার পিস্তলের গুলির আওয়াজ হলো। দূর থেকে হইচই চিৎকার শোনা যাচ্ছে। মাহফুজ তার বিশাল দল নিয়ে এদিকেই আসছে।
তারাগুলির শব্দ শুনতে পেয়েছে। হাফেজ মাওলানা ইস্কান্দার আলীর উঠান ফাঁকা। তিনি উঠানে চিত হয়ে পড়ে আছেন। তার বুক থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। মাওলানার পাশেই ঝদ্রুল ব্যাপারী। তিনি নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরালেন। মাওলানার ঘরের দরজা ধরে রানু দাঁড়িয়ে আছে। সে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ওনার কি হয়েছে? ঝদ্রুল ব্যাপারী দুটা টান দিয়ে সিগারেট ফেলে দিয়ে ইস্কান্দার আলীর পাশে বসলেন। চাপা গলায় বললেন, মাওলানা সাহেব, মনে সাহস রাখেন। আমাকে কয়েক ঘন্টা সময় দেন। কয়েক ঘন্টা সময় যদি পাই, আমি আপনাকে বাঁচাই ফেলব। আমার সমস্ত টাকা পয়সা একদিকে আর আপনি একদিকে। মাওলানা ইস্কান্দার আলী ফিসফিস করে বললেন, হায়াত মৌতের মালিক আল্লাহ পাক। সবকিছুই উনি নির্ধারণ করে রেখেছেন। আপনার আমার করার কিচ্ছু নাই। খুব কষ্ট হইতেছে, পানি খাবেন? মাওলানা না সূচক মাথা নাড়লেন। কিছুটা সময় তিনিও আল্লাহ পাকের কাছে যাচ্ছেন, আরেকবার যেন কোরআন মজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন। সেই সময় কি তার মতো পাপী বান্দাকে আল্লাহ পাক দেবেন? এত দয়া কি তিনি দেখাবেন? হাফেজ ইস্কান্দার আলী বিসমিল্লা বলে শুরু করলেন। সময় নেই, অতি দ্রুত আবৃত্তি করতে হবে। তার সুরমা দেয়া দুই চোখে অশ্রু। চাঁদের আলোয় সেই অশ্রু চিকচিক করছে। আজকের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়ার শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং নিজের যত্ন নিন।